হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের যেন আমরা এই যে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এটা নিয়ে আমরা যেন বিস্তারিতভাবে আলোচনা করি এবং আমরা এটা থেকে সৃজনশীল বা কিভাবে আমরা প্রশ্ন সমাধান করব, ম্যাথমেটিক্যাল টার্মসগুলো সমাধান করব সেই নিয়ে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল। তো এখানে আমরা টোটাল 10টা সিকিউ বা সৃজনশীল কভার করার ট্রাই করব এবং এই যে কয়টা সৃজনশীল আমরা কভার করব এই সবগুলাই আমরা কয়েকভাবে করার উপায় তোমাদেরকে দেখাবো এবং আমাদের টার্গেট কিন্তু জাস্ট প্রশ্ন সমাধান করে দিলাম হয়ে গেল এমন না। আমরা তোমাদের ভেতরে এমনভাবে থিঙ্কিং ক্যাপাসিটিটা গ্রো করব যাতে করে যে কোনো ধরনের সিকিউ হোক কিংবা এমসিকিউ হোক, তোমরা যেন কি করতে পারো, তোমরা যেন সব কিছু সমাধান করতে পারো। তো আমাদের মেন যে লক্ষ্যটা সেটা হচ্ছে তোমার আইকিউকে বাড়ানো, তোমার থিঙ্কিং ক্যাপাসিটিটাকে বাড়ানো। তো চলো আমরা শুরু করা যাক প্রথম যে প্রথম সৃজনশীলটা দিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে বলতেছে যে নুহা তাদের বাসায় 5 তলার ছাদে উঠে 50 গ্রামের একটি পাথর এবং এক টুকরো কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করল পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। আচ্ছা, এখানে দেখো পাথরের ভর 50 গ্রাম, ঠিক আছে? এটা কিন্তু পাথরের ভর, ওকে? আর ওই যে কাগজটা ফেলানো হয়েছে, ওই কাগজটাও মনে করো 50 গ্রাম, ধরে নাও 50 গ্রাম, তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ধরতে বলছি। তোমরা নিশ্চয়ই আমাদের বেসিক ক্লাসটা করছো এটার উপর। সো এইটাও মনে করো 50 গ্রাম এই কাগজটার ওজন, ঠিক আছে? কিন্তু কাগজটার যে সারফেসটা, কাগজের সারফেস এরিয়া কিন্তু বেশ খানিকটা কি বড়, বিস্তৃত। কিন্তু এখানে তোমার যে 50 গ্রামের যে পাথরটা, এইটার তেমন কোনো সারফেস এরিয়া নাই তুলনামূলকভাবে, ঠিক আছে? এটা জাস্ট এইরকম, তোমার হচ্ছে এর কোনো সারফেস এরিয়া খুব বেশি বড় না, এর ক্ষেত্রফল তেমন বেশি বড় না। তো এখানে তোমার যখন এই দুইটাকে একই সাথে নিচের দিকে ফেলা হবে তখন কি হবে? তোমার অভিকর্ষ বলের কারণে তারা নিচে পড়বে। এখন অভিকর্ষটা কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবী পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর ভেতরে আকর্ষণ, অন্য কোনো বস্তুর ভেতরে আকর্ষণ, ঠিক আছে? এটাই হচ্ছে অভিকর্ষ, ওকে? তো পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর ভেতরে আকর্ষণই হচ্ছে অভিকর্ষ। এখন অভিকর্ষের আরেকটা নাম কি? মাধ্যাকর্ষণ, তাই না? এটা দুইটা মনে রাখবা, দুইটাই কিন্তু সেম, একটা অভিকর্ষ একটা মাধ্যাকর্ষণ। আচ্ছা, তারপরে দেখো অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝাই। তো অভিকর্ষ কি? অভিকর্ষ কিন্তু একটা ফোর্স, একটা বল, তাই না? তো তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে বলের কারণে কিসের সৃষ্টি হয় জানো? ত্বরণের সৃষ্টি হয়। বলের কারণে ত্বরণের সৃষ্টি হয়। আর স্পেসিফিকভাবে ওই বলটা যদি মাধ্যাকর্ষণ বল, অভিকর্ষ বল কিংবা মহাকর্ষ বল হয়, তাহলে ওইটার যে স্পেশাল, ঠিক আছে, আমরা অভিকর্ষের ক্ষেত্রে খেয়াল তোমার হচ্ছে ফোকাস করতেছি। এই বলটা যদি অভিকর্ষ বল হয় তাহলে এটার একটা স্পেশাল একটা ত্বরণ থাকবে, সেটা হচ্ছে জি, ঠিক আছে? তার মানে কি? তার মানে তোমার যে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় বস্তুতে, সেইটাই কি? অভিকর্ষ ত্বরণ। এখন ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বস্তুর বেগের বৃদ্ধির হার। তার মানে কি? প্রতি সেকেন্ডে বস্তুর বেগের কিরূপ পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে ত্বরণ। দেখো, ত্বরণ সমান কি? বস্তুর বেগের পরিবর্তন
ডিভাইডেড বাই সময়, তার মানে বস্তুর বেগের পরিবর্তনের হার, এটাই হচ্ছে ত্বরণ। এখন অভিকর্ষের প্রভাবে তো উপর থেকে বস্তু নিচের দিকে পড়ে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের স্পেশালভাবে ত্বরণটাকে এর বদলে আমরা জি ব্যবহার করি, তাই না? গ্র্যাভিটেশনাল তোমার হচ্ছে ফোর্সের প্রভাবে এই জিটা উৎপন্ন হয়। তো তোমার এটা হচ্ছে বেগের বৃদ্ধির হার, ঠিক আছে? এই যে তোমার বেগ কতটুকু বৃদ্ধি পাইছে, এটা মনে করো ডেল্টা ভি, মানে বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই টি। টি মানে কি? সময়ের সাথে। তার মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এখানে কি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে। স্পেসিফিক ভাবে বলতে গেলে বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এইটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তাহলে তুমি অভিকর্ষ ত্বরণের এটা কিভাবে লিখবা যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগের বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটাকে আমরা ত্বরণ, এমনি ত্বরণ বা অ্যাক্সেলারেশনকে এ দ্বারা প্রকাশ করি, কিন্তু অভিকর্ষের প্রভাবে যেহেতু এটা স্পেশাল একটা ত্বরণ হচ্ছে, এজন্য এটাকে আমরা নাম দেব কি? জি। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। এখন দেখো, তোমার এটার মাত্রা বা একক আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে উপরে তোমার হচ্ছে বেগের পার্থক্য, মানে হচ্ছে মিটার, তাই না? বেগের পার্থক্য মানে কি? মিটার। আর ডিভাইডেড বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ডিভাইডেড বাই টি স্কোয়ার। ওকে, তো তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে ত্বরণের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখতে হবে। তো এখানে আসলে এই এককটা কিভাবে আসে, এটা তো তোমাদের এখন আপাতত জানার প্রয়োজন নেই। আমরা যেহেতু প্রশ্নের সলভিং নিয়ে আলোচনা করছি, চলো আমরা সলভ করা যাক। আচ্ছা, তাহলে এই যে জি এর মানটা আমরা বললাম, এই জি এর মানটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম। তুমি পৃথিবীতে যে জি এর মান পাবা, তুমি মুন বা চাঁদে সেই জি এর মান কিন্তু পাবা না, ঠিক আছে? আর্থ বা পৃথিবীতে যে জি এর মানটা পাবা, চাঁদে গেলে ওই জি এর মানটা কি? কমে যাবে। যেহেতু চাঁদ আকারে ছোট, সেহেতু তার অভিকর্ষ যে বলটা, এটাও কম। এজন্য তার যে ত্বরণটা সেটাও কম। এবং কত কম? এই পৃথিবীর তুলনায় তোমার হচ্ছে 6/1 ঠিক আছে? তার মানে পৃথিবীতে যদি 9.8 হয়, তাহলে তোমার চাঁদে হবে কি? 9.8 ডিভাইডেড বাই 6, এটা হবে কোথায়? চাঁদে। বোঝা গেছে? আচ্ছা, তো এই যে আমরা বেসিক কনসেপ্টগুলো আলোচনা করলাম, এইটা কিন্তু অনেক। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ এর একটু কনসেপ্টটা। আশা করি খুব মনোযোগ দিয়ে শুনেছো তোমরা এতটুকু। তো এতটুকু যদি শুনিস, সেহেতু আমাদের সামনে এত বলার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? দেখো, পাথরটির ওজন নির্ণয় করো। এখন পাথরটির ওজন বলতেছে, এখানে কিন্তু ভর দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ওজন সমান কি জানি? ওজন, ওয়েট সমান কি? এম জি। এম মানে কি? এম মানে কিন্তু ভর, ঠিক আছে? এম মানে কি? ভর। জি মানে কি? জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ কিন্তু। ওকে, তো ভর, এখানে দেখো, তোমার ভরের মানটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। তার মানে বস্তুর ভেতরে পদার্থের পরিমাণই ওইটার ভর। সো ভরের মানে কিন্তু পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হয় কিসের? অভিকর্ষ ত্বরণের আহ, বেশ কিছু পরিবর্তনের ফ্যাক্টর আছে, যেমন ভিন্ন ভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন ভিন্ন, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে তোমার ওয়েট। আচ্ছা, তো এত নিউটন, নিউটন হচ্ছে কি? তোমার ভরের একক। এখন নিউটন কেন? আমরা জানি কি? ফোর্স, এফ সমান কি? এম এ, তাই না? তো এটা এটা তোমার যা তোমার হচ্ছে ওয়েটও সেম, তাই না? তার মানে ফোর্সের একক কি? নিউটন। সো তোমার হচ্ছে ওজনের এককও কিন্তু নিউটন, ঠিক আছে? তাহলে ওজনের একক নিউটন কেন হয়? আশা করি বুঝতে পারছো। কারণ কি? ফোর্সের একক নিউটন। আর ওজনটাও এক ধরনের ফোর্স এর ভেতরেই পড়ে, যেহেতু এটা কি? অভিকর্ষ ত্বরণ দ্বারা মাল্টিপ্লাইড থাকে, অ্যাজ সেম অ্যাজ তোমার ফোর্স ইজ ইকুয়াল টু যে এম এ, ওই ভরটা ত্বরণের সাথে মাল্টিপ্লাইড আকারে থাকে, এই জন্য। আচ্ছা, যাই হোক, আমাদের মেন টার্মটাকে ওজন নির্ণয় করো। দেখো, এই রিলেটেড অনেক ম্যাথ কিন্তু আসবে। আচ্ছা, তো ওজন যখন তোমাকে নির্ণয় করতে বলবে, তখন ভর, এটার একক তোমাকে কি রাখতে হবে জানো? এটার একক কিন্তু
কেজিতে রাখাই লাগবে, তার কোনো বিকল্প নেই। আর অভিকর্ষ ত্বরণ যেটা, অভিকর্ষ ত্বরণ এর মানটা কেমন হবে? অভিকর্ষ ত্বরণের মান হবে হচ্ছে সরি, একক হবে কি? একক হবে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নিউটন। আচ্ছা, তো তোমাকে ভর নিয়ে যেতে হবে কোন এককে? অবশ্যই কেজি এককে, কিলোগ্রাম এককে নিয়ে যেতে হবে। তাহলে এখানে তোমার 50 গ্রাম আছে, 50 গ্রামকে তোমাকে কি করতে হবে? 1000 দ্বারা ডিভাইড করে কি করতে হবে? তোমাকে ওইটাকে কি বানাইতে হবে বলো তো? কেজিতে বানাইতে হবে। তাহলে 0.05 কেজি, খুব সম্ভবত এটা হবে এটা, ঠিক আছে? তো 0.05 কেজি ইন্টু অভিকর্ষ ত্বরণের মান কত এখানে বলো তো? এখানে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কত? 9.8। এটা আমরা আদর্শ মান হিসেবে বা তোমার হচ্ছে ফিক্সড হিসেবে কিন্তু ধরে নিব। এখন জাস্ট মাল্টিপ্লাই করে দিবা। মাল্টিপ্লাই করে তোমার যে এককটা আসবে সেটা কি? নিউটনে আসবে। তো তোমরা একক লিখতে যেন কখনোই ভুল করবা না। বোঝা গেছে? একক লিখতে যেন ভুল করবা না। অবশ্যই একক লিখে আসবে। তা না হলে কিন্তু মার্ক কাটা যাবে। তো দেখো, আমাদের প্রথমেই কিন্তু কিলোগ্রামে বের করে নিতে হয়। আচ্ছা, আর জি এর মানটা যদি দেওয়া না থাকে তাহলে 9.8 এটা কিন্তু কিভাবে ধরবা? এটা বাই ডিফল্ট কিন্তু ধরে নিবা, এই যে 9.8, সবই বাংলায়, হ্যাঁ? আচ্ছা, এবার ওজন সমান হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন এম এর মান কেজিতে এবং জি এর মান মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ওকে, তো এই তো, এই গেল হচ্ছে আমাদের নির্ণয় করাটা। 9.8 ইন্টু কত? 0.05। তো এটা হলে কি হবে আমাদের? 0.49। তোমরা অবশ্যই হিসাব করতে পারবা। এখন দেখো, আমরা যে কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে তোমার উদ্দীপকের কথাটা। এটা হচ্ছে একটা পেপার এবং হচ্ছে একটা পাথর একসাথে যদি তুমি নিচের দিকে ফেলাও, তাহলে কোনটা আগে পড়বে? তোমরা অবশ্যই বলবো যে এই পাথরটা আগে পড়বে। হ্যাঁ, পাথরটাই আমাদের রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি আগে পড়বে। কারণ কি? রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি এখানে কি আছে? এখানে কিন্তু বায়ুমণ্ডল আছে, এখানে বাতাস আছে। এই কারণে তোমার হচ্ছে বাতাসের যে ঘর্ষণটা, অর্থাৎ বাতাসে এই যে তোমার কাগজটাকে যত বাধা দিবে বেশি কেন? কারণ এখানে তোমার এরিয়াটা বেশি, ক্ষেত্রটা বেশি, এজন্য। আর এখানে তোমার আছে কি? এখানে তোমার আছে যে পাথর, এই পাথরের কিন্তু এরিয়া কম। ঠিক আছে? সো পাথরটাকে কিন্তু বাধা দিতে পারবে না। সো বাধা যেহেতু দিতে পারবে না, সেহেতু কি করবে? সেহেতু ওই পাথরটা কিন্তু মুক্তভাবে নিচে পড়বে। ঠিক আছে? কিন্তু আহ, তোমার হচ্ছে পাথরে যে পরিমাণ বাধা পাবে, খুব কম পরিমাণে বাতাসের বাধা পাবে, তার থেকে অনেক অনেক গুণে বেশি বাধা পাবে কিন্তু তোমার এই কাগজটা। সো যেহেতু কাগজটা খুব বেশি পরিমাণে তোমার বাধা পাচ্ছে, সেহেতু কি ওইটা মাটিতে কম আহ দ্রুত পড়বে, অর্থাৎ খুব ধীরে ধীরে পড়বে, এইটার তুলনায় অনেক ধীরে ধীরে পড়বে। এখন তোমার যদি এটা বায়ুশূন্য পরিবেশ হতো, অর্থাৎ এমন কোনো তুমি মনে করো একটা রুমের ভিতরে এই পরীক্ষাটা করলে যেখানে বায়ু টোটালি শূন্য, ঠিক আছে? তাহলে কিন্তু ওই দুইটাই একই সাথে পড়তো। ঠিক আছে? আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো। তারপরে দেখো, তারপরে হচ্ছে এই ২ নম্বরটাতে বলছে যে বস্তুর ভর হচ্ছে ১২০ কেজি। ঠিক আছে? একটি রকেটে করে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটলো। আমরা কি জানি? আমরা জানি ভর বা হচ্ছে ম্যাস এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? কারণ এইটা ম্যাস বা ভর, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে বস্তুর ভেতরের মোট পদার্থের পরিমাণ। এখন তুমি বস্তুর ভেতরে যে পদার্থের পরিমাণ, এটা কি কখনো কম বেশ হবে? অর্থাৎ মনে করো যে পৃথিবীতে যে পরিমাণ বস্তুর ভেতরে তোমার হচ্ছে পদার্থের ভিতরে যে পরিমাণ বস্তু আছে, তোমার অন্য যে কোনো গ্রহ উপগ্রহ নিয়ে যাও, ওইটা কিন্তু সেম থাকবে, ওইটা কিন্তু পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে কিসের মান বলো তো? পরিবর্তন হবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান। আমরা জানি জি এর মান কিন্তু এক এক জায়গায় এক এক রকম, কারণ জি এর মান তোমার কিসের উপরে ডিপেন্ড করে? জি এর মান তোমার বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। যেমন এখানে তুমি যে গ্রহে আসো, সেই গ্রহটার যে ভর,
ঠিক আছে? যদি খুব বেশি হয় তুমি বলো তো, এই যে এই হচ্ছে তোমার চাঁদ আর এই হচ্ছে তোমার পৃথিবী। এখন কোনটার ভর বেশি? obviously তোমার পৃথিবীর ভর বেশি। এখন পৃথিবীর যেহেতু ভর বেশি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটাও বেশি। চাঁদের ভর কম, সো চাঁদের যেহেতু ভর কম, চাঁদেও অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু কম। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে একটা ম্যাটার। আচ্ছা, যাই হোক, তো আশা করি বুঝতে পারছো যে আমরা যদি চাঁদে নিয়ে যাই, পৃথিবী থেকে আমরা যদি চাঁদে নিয়ে যাই, তাহলে কি হবে? এই যে তোমার পৃথিবী, এই হচ্ছে চাঁদ। এই পৃথিবী থেকে তুমি চাঁদে নিয়ে আসছো। সো এর পৃথিবীতে তোমার অভিকর্ষ ত্বরণ ছিল কি? জি। আর চাঁদ যেহেতু ছোট, তার অভিকর্ষ ত্বরণ অনেক কম। এবং কত কম? তোমার হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ অভিকর্ষ ত্বরণ ছিল, চাঁদে গিয়ে চাঁদের অভিকর্ষ ত্বরণ কি হবে? তার 6/1 ঠিক আছে? তার মানে মনে করো জি অফ মুন, চাঁদের অভিকর্ষ ত্বরণ কি? জি অফ আর্থ বা পৃথিবীর যে তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তার 6/1 এখন তাহলে কত হবে 6/1 বলতে? তোমার এখানে তুমি 9.8 ÷ 6 দিয়ে দেখো। ঠিক আছে? তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ বা চাঁদের জি এর মান কি হবে, এটা কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা এতক্ষণে কিন্তু আলোচনা করলাম যে তোমার চাঁদে বস্তুর ওজন এর পরিবর্তন ঘটবে, কিন্তু ভরের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। কেন? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে এখানে জি এর মানে তারতম্যর জন্যই এটা হয়ে থাকে। এখন দেখো, তোমার পৃথিবীতে পৃথিবীতে মনে করো 120 কেজি, 120 কেজি, এটা নিউটনে তুমি প্রকাশ করো, অর্থাৎ ওজন বের করো। ঠিক আছে? পৃথিবীতে ওজন কত হবে তাহলে? দেখো, পৃথিবীতে ওজন হবে mg। এম মানে হচ্ছে 120, জি মানে হচ্ছে 9.8। তাহলে পৃথিবীতে কত হবে? দেখো, পৃথিবীতে বের করবা, আর ওইটা ওইটা তুমি কোথায় বের করবা? চাঁদে গিয়ে বের করবা, তাই না? তাহলে চাঁদের যে তোমার হচ্ছে ওয়েট হবে, ওয়েট অফ হচ্ছে মুন, সেটা পৃথিবীর কি হবে? 6/1 হবে, তাই না? ওকে, তো এইভাবে করলে কিন্তু আমরা ম্যাথটা সহজে পেরে যাবো। আচ্ছা, ভর কাকে বলে? এই যে বললাম, ভর হচ্ছে কোনো তোমার বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণ। ঠিক আছে? তার মানে যেকোনো একটা বস্তু, ওর ভিতরে কি পরিমাণ পদার্থ আছে? পদার্থ মানে অণু, পরমাণু, অ্যাটম, এইসব সব ধরে। ঠিক আছে? তো এটা কি পরিমাণে আছে, সেটাই হচ্ছে ভর। এখন ভর এবং হচ্ছে ওজনের মধ্যে পার্থক্যটা কি? ভর এবং ওজনের ভিতরে পার্থক্য আছে, যেটা কিন্তু আমরা আলোচনা করলাম অলরেডি। ভর কি? ভর কখনোই পরিবর্তনশীল হয় না। কারণ ভর কি? ভর হচ্ছে বস্তুর ভেতরে পদার্থের মোট পরিমাণ, যেটা কি কখনোই পরিবর্তন হবে না। তুমি পৃথিবীতে নিয়ে যাও, পৃথিবীতে যে পরিমাণ পাবা, তুমি অন্য জায়গায় সে পরিমাণে পাবা। যে কোনো প্ল্যানেটে পাবা, যে কোনো ইউনিভার্সে পাবা। ঠিক আছে? কিন্তু ওজনের পরিবর্তন হবে। ওজনের পরিবর্তন কেন হবে? কারণ ওজনের সাথে কিন্তু তোমার ভরও থাকে এবং জিও বা হচ্ছে অভিকর্ষ ত্বরণও থাকে। তোমার এম তো পরিবর্তন হয় না, কিন্তু জি এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কিন্তু পরিবর্তন হয়। তো তোমার হচ্ছে জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান যেহেতু পরিবর্তন হয়, সেহেতু কি হয়? এখানে কিন্তু তোমার ওজনের পরিবর্তন হয়। তাহলে কি বলতে পারবা? যে ওজনের পরিবর্তন এক এক জায়গায় এক এক রকম হতে পারে। ঠিক আছে? তো এটা ওজন এক ধরনের কি? এক ধরনের আকর্ষণ বল। ঠিক আছে? এজন্য এটার একক কি? নিউটন। আর ভর তো বস্তুর ভেতর পদার্থের পরিমাণ। তো এটার একক কি? এটার একক হচ্ছে কেজি। ঠিক আছে? তাহলে তোমার ওজনটা হয় কিসের জন্য? তোমার যে প্ল্যানেট বা মনে করো পৃথিবী মনে করো। তো পৃথিবীর কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলটা আকর্ষণ করতেছে, ওই আকর্ষণ বলটাই হচ্ছে কি? ওজন। ঠিক আছে? তার মানে তোমার কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করবে, ওই বস্তুটাও কি পৃথিবীকে ওই বল দ্বারাই আকর্ষণ করবে। এটাই কি? এটাই হচ্ছে ওজন বা আকর্ষণ বল বা অভিকর্ষ, যেটাই বলো না কেন। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেইন যে পার্থক্যটা, ডিফারেন্সটা সেইটা। আচ্ছা, এখন আমরা তো বললাম যে বস্তুর তোমার হচ্ছে ভর দেওয়া আছে, ওজন বের করতে হবে। এখন কিভাবে তুমি ওজনটা বের করবা, তাই না? তো বস্তুর ভর দেওয়া আছে, তুমি অভিকর্ষ ত্বরণের মান যদি দেওয়া না থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে। তুমি কত ধরবা? 9.8 ধরবা বাই ডিফল্ট, তাই না? আচ্ছা, বস্তুর আম ভূপৃষ্ঠে ওজন কত হবে? বস্তুর ভূপৃষ্ঠে ওজন কত হবে? ভূপৃষ্ঠ বলতে কি বোঝায়? তার মানে তোমার হচ্ছে এই তো পৃথিবীর এই যে উপরে, অর্থাৎ মাটিতে এক কথায়। তো
তো ওইটা কিভাবে বের করবা? তোমার জাস্ট কিছুই না, তুমি জানো ওজন সমান হচ্ছে mg, m এর মান তুমি জানো হচ্ছে 120 কেজি। m এর মান কিন্তু অবশ্যই কিসে হবে? কেজিতে হবে। আর g এর মান হচ্ছে দেওয়া না থাকলে কি লিখবা? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো এটা জাস্ট গুণ করে দিবা, গুণ করলে কত হবে? 1173 কেজি, আর হচ্ছে এখানে কি মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এইবার তোমার হচ্ছে তুমি কি বলবা যে আহ, পৃথিবী থেকে আমরা জানি পৃথিবীর থেকে তোমার হচ্ছে আহ, চাঁদের ওজন কি? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে? আমরা কি জানি? পৃথিবী থেকে আহ, কোনো বস্তু চাঁদের ওজন পৃথিবীর ওজনের কি 6 ভাগের 1 ভাগ, এভাবে কোন একটা কথা বলে নিবা, ঠিক আছে? অবশ্যই সঠিকভাবে বলবা, মুখস্থ করার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু মুখস্থ করবা না, ঠিক আছে? এবার কি চাঁদের ওজন তুমি বের করবা, যে অতএব চাঁদের ওজন, ঠিক আছে? অতএব চাঁদে ওই বস্তুটার ওজন, তাহলে কি হবে? ওই বস্তুটার ওজন কি হবে? পৃথিবীতে ওজন কত? 1176 হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, মানে কিন্তু নিউটন, ঠিক আছে? 1100 নিউটন ইন্টু কি 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। এখন 6 দ্বারা এটাকে কাটো, তাহলে কত হবে? 196 নিউটন, ঠিক আছে? আশা করি তুমি চাঁদে বস্তুর যে ভর এটা কিন্তু বের করতে পারবা। এখন এটা 2 ভাবে বের করা যায়, আমরা বললাম না যে আমরা কয়েকভাবে কিন্তু এটা করতে পারি বা শিখতে পারি, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে পারি। তো বলবা যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, অতএব চাঁদে অভিকর্ষ ত্বরণ কত? চাঁদে অভিকর্ষ ত্বরণ জি অফ মুন বা চাঁদে অভিকর্ষ ত্বরণ হবে কি 9.8 ডিভাইডেড বাই 6, যত হয় তত, ঠিক আছে? অথবা তুমি এই মানটাকে মুখস্থ রেখে এক কথায় লিখে দিতে পারবা যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কি? মান হচ্ছে তোমার চাঁদে তোমার বস্তুর ওজনের মান কি? এম ইন্টু জি এম। এখন এম এর মানটা তো সব জায়গায় সেম, কিন্তু জি এম এটা হচ্ছে বিশেষ করে কিসের? তোমার জি, এটা হচ্ছে জিটা হচ্ছে কিসের? চাঁদে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স বা তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণের মানটা, ঠিক আছে? চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু ডিফারেন্ট, এজন্য। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো আহ পরিবর্তন ঘটবে, ঠিক আছে? চাঁদে বস্তুর ভর, এই যে এখানে কিন্তু পরিবর্তন ঘটা, অর্থাৎ আমরা গ নম্বরে যেটা দেখছিলাম, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে। তো একটা কি করবা, একটা পৃথিবীতে তোমার হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি হবে। এই এম জি, এখানে জিটার মান কি হবে? পৃথিবীর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কিন্তু কিন্তু তোমার হচ্ছে চাঁদে যখন যাবা, চাঁদে গেলে কি হবে? চাঁদে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এখানে কিন্তু এই জিটা এটা কিন্তু চাঁদের জি হবে। তোমার হচ্ছে গ্র্যাভিটেশন অফ কি মুন, তাই না? চাঁদের অভিকর্ষ ত্বরণ হবে, তাই না? তো এই যে অ্যাক্সেলারেশনটা এটা কিন্তু চাঁদের, যেটা হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 6, মান কত? 9.8 ডিভাইডেড বাই 6 ওয়ান পয়েন্ট সামথিং হবে কিন্তু, ঠিক আছে? সো ওইটা তোমরা বের করে নিতে পারো। ওকে, তো বস্তুর ভর দেখো অলওয়েজ কিন্তু সেম, একই একই রকম সব জায়গায়। এখন দেখো 3 নম্বরটা দেখো, একজন ব্যক্তির ওজন কত? একজন ব্যক্তির ওজন এবং ওজন অনুভব করা এক না, ঠিক আছে? একজন ব্যক্তির ওজন এবং ওজন অনুভব করা এক না কিন্তু। আচ্ছা, তোমরা নিশ্চয়ই লিফটে উঠছো, তাই না? তোমরা নিশ্চয়ই লিফটে উঠছো। এখন লিফটে তোমরা কিন্তু ওজন অনুভব করতে পারো। তোমরা যখন নিজেরা এমনিতেই চলাফেরা করো তখন কিন্তু তেমন অনুভব করো না। কিংবা অনেক সময় দেখবা যে যখন তুমি উপরে সিঁড়ি বেয়ে উঠবা তখন কিন্তু তোমার ওজনটার অনুভূতিটা বেশি হবে। অর্থাৎ এখানে তোমার কষ্ট কষ্ট হবে, তাই না? যত উপরের দিকে উঠবে। অথচ তুমি যখন নিচের দিকে নামো তখন কিন্তু নিচের দিকে নামার টাইমে তেমন কোনো কষ্ট হয় না, তাই না? তো এই তো, এইটা হচ্ছে ওজনের অনুভূতি। এখন এই মনে করো একটা লিফট, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা পড়ে নিই। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে, কিন্তু সেই ওজন অনুভব করবে একমাত্র তখনই যখন আহ, তার ওজন সমান এবং বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপরে তোমার হচ্ছে প্রযুক্ত হবে তখন। এখন দেখো, এখন তোমার কিন্তু মনে করো যে ওজন অনেক আছে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি স্পেস বা মহাশূন্যে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি তোমার ওজন অনুভব কিন্তু করবা না, ঠিক আছে? তুমি কিন্তু তোমার ওজন অনুভব করবা না। কারণ কি? কারণ হচ্ছে
এইখানে তুমি মনে করো এই যে স্পেসে আসো, ঠিক আছে? এইখানে কিন্তু তোমাকে কেউ নিচের দিকে টানছেও না, কিংবা তুমি কোনো কিছুতে ভর দিচ্ছও না। এই কারণে কি হবে? এই কারণে তুমি মনে করবা যে আমার কোনো ওজনই নেই, আমার ওজন শূন্য। তো নিজের, তুমি যত হাজার হাজার কেজি হও না কেন, তারপর তোমার মহাশূন্যে নিজের ওজন কিন্তু অনুভব করতে পারবা না। এখন দেখো, এখন লিফটের ক্ষেত্রে আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মনে করি যে লিফটের ভিতরে এটা তুমি আসো, ঠিক আছে? এখন লিফট মনে করো এখানে কয়টা কেস আছে, একটা হচ্ছে স্থির, ঠিক আছে, স্থির অবস্থায়, একটা হচ্ছে স্থির অবস্থায়। তো স্থির অবস্থায় কি হচ্ছে? স্থির অবস্থায় তুমি লিফটের নিচের দিকে কি একটা ফোর্স প্রয়োগ করতেছে, এটা হচ্ছে তোমার যে ওজন, ওই ওজনটা কিন্তু ফোর্স প্রয়োগ করতেছে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এমজি। এটা লিফটকে তুমি কি করতেছো? তুমি হচ্ছে লিফটকে নিচের দিকে ফোর্স প্রয়োগ করতেছো, অর্থাৎ এটা তোমার ওজনে করতেছে অ্যাকচুয়ালি। আর লিফটও কি করতেছে? লিফটও তোমার ঠিক সমান এই প্রতিক্রিয়া বলটা কি করতেছে? ফেরত দিচ্ছে বা রিটার্ন দিচ্ছে। তাহলে তুমি যে পরিমাণে বল প্রয়োগ করতেছো, লিফটও তোমার উপরে সে পরিমাণ বল প্রয়োগ করতেছে। এই ক্ষেত্রে কিন্তু ওজনের একটা অনুভূতি থাকবে, যে একটা ওজন আছে। এখন মনে করো লিফটটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে লিফটটা মনে করো উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার টাইমে কি হবে চিন্তা করো। যখন উপরের দিকে যাবে তখন কিন্তু এই লিফটটা তোমার উপরে একটা এক্সট্রা বল প্রয়োগ করবে। তুমি তো লিফটারকে করতেছই, লিফটকে একটা বল প্রয়োগ করতেছে, কিন্তু লিফট তোমাকে কিন্তু আরেকটা এক্সট্রা বল কিন্তু অ্যাপ্লাই করবে। অর্থাৎ মনে করো যে তুমি লিফটকে এমজি দিতেছ, আর লিফট তোমাকে কোনো একটা ত্বরণে উপরের দিকে মনে করো নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু তুমি ওই ক্ষেত্রে একটা বল অনুভব করবা। সেটা সেই কি বল হবে সেটা আমরা উপরের ক্লাসে অবশ্যই জানতে পারবো। দেখো এম এ, তাহলে এমটাকে যদি কমন নেই জি মাইনাস এ, তাহলে এই তো এই বলটা তোমার উপরে কিন্তু লিফট কর্তৃক প্রযোজ্য হচ্ছে। এটা এখন বোঝার দরকার নাই, এটা তোমরা বুঝবা। আচ্ছা, আর যখন লিফট যখন মনে করো নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে কি হবে? লিফট যখন নিচের দিকে যাবে তখন লিফট নিচের দিকে যে বল প্রয়োগ করবে, লিফট কিন্তু আবার সে নিচের দিকে যাচ্ছে। তাহলে তোমার যে, আচ্ছা, এখানে তোমার অ্যাডিশনাল ফোর্স হবে তোমার প্রথম কেসে যখন উপরের দিকে যাবে, এমজি প্লাস এম এ, ঠিক আছে? অর্থাৎ আহ, তোমার এই ত্বরণটাও এবং হচ্ছে তুমি যেই ত্বরণে উপরের দিকে যাচ্ছ ওইটা কিন্তু অ্যাডিশনাল হবে। আচ্ছা, যাই হোক, তো তুমি যখন লিফটে করে উপরের দিকে যাবা তখন দেখবা এই কারণে কি নিজের ভরটা খুব বেশি বেশি লাগবে। বেশি বেশি কেন লাগবে? কারণ তুমিও লিফটকে এমজি দ্বারা নিচের দিকে কি করতেছো? ধাক্কা দিচ্ছ। লিফটও তোমাকে লিফটের বল দ্বারা ধাক্কা দিচ্ছে, তো ধাক্কা ধাক্কির পরিমাণটা এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সো এখানে তুমি বলটা বেশি অনুভব করবা, বা নিজের ওজনটা কিন্তু বেশি অনুভব করবা। কিন্তু নামার টাইমে কি হবে? নামার টাইমে তোমার তুমি জাস্ট ওই লিফটের উপরেই বল প্রয়োগ করবা, কিন্তু লিফট কিন্তু তোমার উপরে আর সেরকম বল প্রয়োগ করবে না। বরং যদি তুমি যখন নামবা তখন কিন্তু তোমার ওই জি এর মানটাকে কি করে দিবে? ও ক্যান্সেল আউট করে দিবে, ঠিক আছে? অল্প পরিমাণ হলেও জি এর মানটা বাদ দিয়ে দিবে। এখন যদি মুক্তভাবে পড়ো, অর্থাৎ একদম উপর থেকে যদি পড়া শুরু করো, তাহলে মনে করো কোনো কিছুতে বাধা টাধা কিছুই নাই, একদম পড়া শুরু করতেছো, তাহলে কিন্তু তুমি নিচে নিচে তুমিও জি বেগে পড়তেছো, তোমার এই লিফটও জি বেগে পড়তেছে। সো দুইটাই কি জি বেগে পড়তেছে। তো দেখো, এটা এই ক্ষেত্রে এরকম হবে এম জি মাইনাস এম জি। সেক্ষেত্রে তোমার যে ফোর্সটা হবে সেই ফোর্সটা কিন্তু জিরো হবে। তার মানে তখন তুমি আবার নিজের ভর বা সরি নিজের ওজনটা শূন্য মনে করবা কি আমি ভাসতেছি, এরকম মনে করবা, ঠিক আছে? আচ্ছা, তো ভর এবং অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি। এবার দেখো, কোন বল দ্বারা আকর্ষণ করছে এবং ব্যক্তিটির ভর যদি 40 কেজি হয় তাহলে ওজন কত হবে? এখন ভর যদি 40 হয় তাহলে ওজন কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি। এখানে এম এর মান 40 কেজি দিবা, জি এর মান কি 9.8 দিবা, ব্যাস ম্যাথ কিন্তু হয়ে যাবে। এখন ব্যক্তি উপর পৃথিবীর কোন আকর্ষণ বল কাজ করছে? এটা তো খুবই ইজি, তাই না? তো এটা এটা কোন আকর্ষণ বল কাজ করতেছে? চলো
দেখা যাক। এটা হচ্ছে অভিকর্ষ বল কাজ করবে। আচ্ছা, যাই হোক, ৩য় সূত্রের আলোকে এই যে আমরা কিন্তু এইটাই এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই না? ৩য় সূত্র কি বলে? নিউটনের ৩য় সূত্র বলে যে তুমি কোনো কিছুতে যে পরিমাণ বল প্রয়োগ করবা, ওই বস্তুটাও ঠিক সেই পরিমাণ বলই কি করবে? রিটার্ন করবে। তার মানে তুমি মনে করো কোথাও F বল প্রয়োগ করছো, ওইটা তোমার বিপরীত দিকে তোমার ধাক্কা দিবে। তুমি যদি দেয়ালকে ধাক্কা দাও, দেয়ালও কিন্তু তোমাকে ওই বল দ্বারাই ধাক্কা দিবে। এখন তোমার বল মনে করো বেশি হয়ে গেল, কিন্তু ওই বলে দেয়ালটা ভেঙে গেল। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেয়ালটা কি তোমাকে বল দিতে গিয়ে, অর্থাৎ বাধা দিতে গিয়ে, উল্টো বল প্রয়োগ করতে গিয়ে সে কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এই বিষয়টা তোমরা যদি প্রথম মানে সায়েন্সে বা বিজ্ঞানে প্রথম শুনে থাকো, তাহলে আমার কথাটা কিন্তু খুবই ওয়ার্ড লাগবে। ঠিক আছে? সো কোনো কিছুকে তুমি যে পরিমাণ বল দিবা, ওইটাও কি সেম পরিমাণে তোমার বল প্রয়োগ করবে। তুমি যদি কারোর স্থলে থাপ্পড় মারো, তোমার হাতটাও কিন্তু ব্যথা হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি কাউকে মারছো, তোমার হাতে কি ব্যথা হবে না? অবশ্যই ব্যথা হবে। কারণ তুমি তাকে মারছো ঠিক আছে, কিন্তু ওর সলটাও কি তোমার হাতকে মারছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা, আশা করি ক্লিয়ার হইছো জিনিসটা আসলে কেমন ভাবে কাজ করে। ওকে, তো এটা তোমরা অবশ্যই কি করবা? দেখে নিবা। এখন দেখো, এই যে তোমরা স্যার আইজ্যাক নিউটনের যে গল্পটা শুনে আসছো, এই যে মাধ্যাকর্ষণ মানে কি, অভিকর্ষ, মহাকর্ষ এবং অভিকর্ষের ভিতরে পার্থক্য কি তোমরা জানো, তাই না? যে মহাকর্ষ বলতে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ, অভিকর্ষ বলতে ওই আকর্ষণের একটা বস্তু অবশ্যই কি হতে হবে? পৃথিবী হতে হবে, অর্থাৎ পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর ভিতরে আকর্ষণ, এটাই কি হবে? অভিকর্ষ। ঠিক আছে? এখন অভিকর্ষ যদি না থাকতো তাহলে না তাহলে কি হতো বলো তো? মনে করো এই হচ্ছে পৃথিবী। ঠিক আছে? পৃথিবী নিজের অক্ষের উপরে কিন্তু ঘোরে। নিজের অক্ষের উপরে ঘোরে তো ঠিক আছে, কিন্তু পৃথিবী কি সূর্যকে কেন্দ্র করেও চারপাশে ঘোরে। তো ২ ভাবে ঘোরে। একটা হচ্ছে আহ্নিক গতি, একটা কি বার্ষিক গতি। তোমরা সবাই জানো। তো এই যে যদি গ্র্যাভিটি না থাকতো, তাহলে এই যে ঘোরার সাথে, সাথে কি হতো? আমরাও ছিটকে এদিক সেদিক কিন্তু পড়ে যেতাম। যদি তোমার হচ্ছে অভিকর্ষ যদি না থাকতো তাহলে। বুঝতে পারছো? আচ্ছা। তো এই হচ্ছে কারণটা। আর তোমার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের বর্ণনা দাও। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু তোমরা ঘটনাটা অবশ্যই জানো যে তিনি ভাবতেছিলেন যে কিছু একটা চিন্তা করতেছিলেন। এবার তার মাথায় কি একটা আপেল পড়লো, কিংবা তার পাশে একটা আপেল পড়লো। ঠিক আছে? এবার সে চিন্তা ভাবনা শুরু করে দিল যে আপেলটা মাটিতেই কেন পড়লো? উপরের দিকে কেন গেল না? ঠিক আছে? এরকম কথাবার্তা সে চিন্তা করে দিল, এবং সে আম সু দেখে শুনে তোমার হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে পৃথিবীতে সব বস্তুই কি পৃথিবীর দিকে আকর্ষণ করতেছে। ঠিক আছে? তো এই যে আকর্ষণ বল, এটাই নাম দিলে কি, অভিকর্ষণ। এই তো। আচ্ছা, তো এই নোটটা তোমাদের দেওয়া থাকবে, তোমরা অবশ্যই একটু দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আকবর সাহেব অফিসের ৯ম তলায় উঠে নামার ক্ষেত্রে লিফট ব্যবহার করেন। লিফট স্থির থাকা, উপরে ওঠে এবং নামার সময় ওজন ভিন্ন অনুভব করে। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। স্থির যখন থাকে তখন তোমার হচ্ছে W ইজ ইকুয়াল টু জাস্ট mg, অর্থাৎ আম তোমার হচ্ছে তুমিও লিফটের উপরে লিফটটাকে যে পরিমাণ বল দিচ্ছ, লিফটটাও কি তোমাকে একই পরিমাণে বল দিচ্ছে। ঠিক আছে? আর ওঠার টাইমে কি হচ্ছে? ওঠার টাইমে ওঠার টাইমে কি হচ্ছে দেখো, লিফটটা তোমার উপরে কিন্তু একটা এক্সট্রা এমজি বা এর সরি এম এ, এই ত্বরণটা কিন্তু লিফটটা তোমার উপরে প্রয়োগ করতেছে। কিন্তু তুমি লিফটের উপরে কি প্রয়োগ করতেছো? এমজি, এটা প্রয়োগ করতেছো। সো তোমাদের ভেতরে যে ধাক্কাধাক্কিটা হচ্ছে, এটা কি টোটাল ধাক্কাধাক্কিটাই কি হবে? তোমার যে অনুভূতি ওজন, সেটা হবে। তাই না? এই ক্ষেত্রে উপরে ওঠার টাইমে তুমি তোমার ওজনটা এজন্য বেশি মনে করো। কারণ তুমি তোমার ওজনের কারণে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, আবার লিফটও উপরের দিকে তার নিজের একটা আলাদা বল প্রয়োগ করতেছে। এই যে ২ টা বলের যে যোগফল হবে, এই যোগফলটাই কি তুমি কি করতে পারবা? অনুভব করতে পারবা। আর নিচে নামার টাইমে কি হবে? নিচে নামার টাইমে তোমার হচ্ছে যে বল দ্বারা তুমি নিচে, অর্থাৎ আ যে বল দ্বারা, অর্থাৎ ওজন দ্বারা তোমার ওজন একটা থাকবে, আর কি ওই যে তোমার হচ্ছে নিচে নামার টাইমে
লিফটটা যে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? লিফটটাও নিচের দিকে যাচ্ছে, তোমার বলটাও নিচের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে কিন্তু ২ টাই নিচের দিকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে তুমি তোমার ওজন কিন্তু আবার কম মনে করবে, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে ওজন ভিন্নতার কারণ। এখন দেখো লিফটে স্থির অবস্থায় তার ওজন কত দেখো। এখানে কিন্তু কিলোগ্রামেই দেওয়া আছে, সো আমাদের আর কোনো ঝামেলা নেই। আমরা কিন্তু ডাইরেক্ট ডাব্লিউ ইজ ইকুয়াল এমজি এটা কিন্তু প্রয়োগ করতে পারি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল এমজি, এখানে এম এর মান কত ৮০, জি এর মান কত 9.8, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে ৮০ ইন্টু 9.8 এটা জাস্ট গুণ করে দিলে কি হবে, অবশ্যই এককটা কি নিউটনে আসবে। তার মানে দুইটা একক এম আর জি, এই এককটা গুণ করলে তো আসে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আর এইটার মানেই কিন্তু নিউটন, এটার মানেই নিউটন। তার মানে ভরকে যদি ত্বরণ দ্বারা ডিভ- আহ, গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি পাওয়া যায়, ফোর্স বা বল পাওয়া যায়, ঠিক আছে? এখন অভিকর্ষ ক্ষেত্রে জাস্ট এই ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ হয়, এটাই হচ্ছে ডিফারেন্ট। তো আর এইটাই হচ্ছে কি, যখন এটা জি হবে বা অভিকর্ষ ত্বরণ হবে, তখন এফটাই কি হবে ডাব্লু বা তোমার ওয়েট বা ওজন হবে। তো ওয়েট বা ওজন এটাও কিন্তু এক ধরনের বল, তাই না? এক ধরনের বল যাদের একক কি, যাদের সবার একক কি নিউটন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ হয়ে গেল। তোমরা আশা করি ক্লিয়ার হয়েছো। এটা দেওয়া থাকবে, তোমরা আরেকটু পড়ে নিবা তাহলেই হবে। এখন দেখো ৬ নম্বরটা। ৬ নম্বরটাতে অনেকের প্রবলেম বলছো। সো এটা দিয়ে আমরা নেক্সট যে পার্টটা সৃজনশীলের এটা শুরু করবো ইনশাল্লাহ।